ব্যাংকার বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ফরেন ট্রেডের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট নিয়ে। আপনারা যারা 96তম ডিপ্লোমার পরীক্ষার যে প্রশ্ন দেখেছেন সেখানে দেখবেন যে একটা প্রশ্ন এসেছিল কয়েকটি বেঞ্চমার্ক দিয়ে সেগুলো সম্পর্কে খুব ছোট্ট করে আনসার লেখার জন্য। তো বেঞ্চমার্ক বেসিক্যালি আসলে হচ্ছে এমন কিছু ইন্টারেস্ট রেট, বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট যেটার উপর বেস করে আপনারা অন্য কোনো একটা প্রোডাক্টের ইন্টারেস্ট রেটকে আপনারা ডিটারমাইন করেন। যেমন যারা ফরেন ট্রেডে কাজ করেছেন তারা দেখছেন যে আমরা যে ইডিএফ এর যে ফেসিলিটি দিতাম পার্টিকে, যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের যে রেট নির্ধারণ করা হতো লাইবর রেটকে বেস করে, অর্থাৎ অন্য একটা রেটকে বেস করে আমরা একটা রেট দিতাম। সে ধরেন আমি কোনো একটা পার্টিকে ইডিএফ ফেসিলিটি দিচ্ছি, তাকে রেট দিচ্ছি লাইবর প্লাস 2%, লাইবর প্লাস 4%, অর্থাৎ এখানে লাইবর রেটটা হচ্ছে বেঞ্চমার্ক। ঠিক লাইবর রেটটা ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড খুব প্রচলিত ছিল, কিন্তু সাম প্রবলেম এই লাইবর রেটটা কিন্তু এই মুহূর্তে আর এক্সিস্ট করছে না, বিশেষ করে ডলারের ক্ষেত্রে। এবং বিভিন্ন দেশে তার নিজস্ব কারেন্সিতে এই ধরনের কিছু বেঞ্চমার্ক রেট তৈরি করেছে। তো এটা নিয়ে 96তম পরীক্ষায় কিন্তু ছোট ছোট কয়েকটি বেঞ্চমার্ক সম্পর্কে ঠিকানা ঠিক ছোট প্রশ্ন এসেছিল 2 নম্বরের। আমি এই জন্য কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক নিয়ে এসেছি আপনাদের সামনে, যাতে আপনারা পরীক্ষা আনসার করতে পারেন। তো আমার স্লাইড দেখে যে খুব বেশি জানতে পারবেন বিষয়টা এমন না, পরীক্ষায় 1-2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন আসলে আপনি যাতে লিখতে পারেন। তো আমার এই স্লাইডের যে কন্টেন্টগুলো আমি আসলে গুগল বা বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি। তো এগুলোকে কম্বাইন করে একটু সহজ ভাষায় দেওয়ার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমরা গুগলে যেগুলো কন্টেন্টগুলো আমরা খুঁজে বেড়াই এগুলো অনেক কঠিন। তো আপনারা জাস্ট মনে রাখবেন সংজ্ঞাটা এবং এটার কাজ কি, কিভাবে কি করে, পরীক্ষা আসলে যাতে সহজে লিখতে পারেন। আপনি লাইবর নোট ছাড়া আর যে রেটগুলো আছে তার মধ্যে হচ্ছে সোফর, সোনিয়া, টুনা, ইউরোবোর এবং 96 ডিপ্লোমা পরীক্ষা কিন্তু এগুলো নিয়ে কোশ্চেন এসেছিল। তো আমরা আসুন প্রথমে সোফর রেট নিয়ে একটু কথা বলি। সোফর মানে হচ্ছে, সোফর স্ট্যান্ড ফর দ্য সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট। ইলেবোরেশনটা অবশ্যই মনে রাখবেন এবং ইলেবোরেশনটা হুবহু দেওয়ার চেষ্টা করবেন। ইলেবোরেশন দিলে আপনি অবশ্যই 1 নাম্বার পাবেন, আর বাকি লেখাগুলোর জন্য আপনি হয়তো 1 নাম্বার পাবেন যদি 2 নাম্বারের প্রশ্ন থাকে। যদি 3 নাম্বারের প্রশ্ন থাকে একটু বেশি করে লিখবেন। It's a benchmark interest rate that measure the cost of borrowing cash overnight collateralized by treasury security. অর্থাৎ আপনি যদি কারো কাছ থেকে প্রতি রাতের জন্য কোনো ক্যাশ টাকা ধার করেন, আমরা যেটা আমাদের কল মানি বলি বাংলাদেশে, টাকা ধার করি এক ব্যাংক আরেক ব্যাংক থেকে, ঠিক একইভাবে আপনি যদি কোনো ক্যাশ বড় করেন একজনের কাছ থেকে আরেকজনের ওভারনাইট বেসিসে আপনি বড় করেন, এবং এই যে বড় করলেন এই প্রক্রিয়াটার এগেইনস্ট একটা কোলাটারাল থাকলে, অর্থাৎ একটা সিকিউরিটি বা আমরা যেটাকে মানে এই যে বোরোয়িং প্রসেসের যে নিরাপত্তার বিষয়টা বলি, যে এই কোলাটারালাইজ যদি কোনো ট্রেজারি সিকিউরিটিজের মাধ্যমে হয়, তাহলে একে আমরা কি বলছি, সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট বলছি। এই রেটটা দিয়ে কি হয় আমি আগেও বলেছি যে পার নাইট, ওভারনাইট যদি আমি ক্যাশ বড়ো করি এবং আমার এই ক্যাশ বোরোয়িং পদ্ধতির সিকিউরিটি হচ্ছে ট্রেজারি সিকিউরিটি। যেমন এই ট্রেজারি সিকিউরিটির এগেইনস্টে আপনি বড় করা, এই বিষয়টা আমি একটু অন্যভাবে আপনাকে বোঝাই, কারণ এই জিনিসটা সামনে আপনারা যারা ট্রেজারি ম্যানেজমেন্ট পরীক্ষা দিবেন এখানে বারবার আসবে কথাগুলো। আমি একটু ছোট্ট অন্য উদাহরণ দিয়ে বলি। সে ধরেন আপনার কিছু টাকার দরকার, আপনি কারো কাছ থেকে টাকা চাইলেন, কিন্তু সে আপনাকে যে টাকা দিবে সে একটা নিশ্চয়তা চায় যে আপনি যে টাকাটা ফেরত দিবেন, কিন্তু আপনার কাছে আসলে ওইরকম কোনো সম্পদ নেই। যদি আপনি ল্যান্ড তাকে বলেন যে ঠিক আছে আমি টাকা দিতে না বলে তুমি এই জমিটা নিয়ে নিও, সেক্ষেত্রে তার জন্য এই জমিটা পরে আবার বিক্রি করে বা কাগজপত্রের ঝামেলা আছে কিনা, খুব ঝামেলা, যে সে একটা ল্যান্ডের এগেইনস্টে আপনাকে কিছু টাকা দিতে চাইবে না। আর আপনি যদি একটা গয়না অর্নামেন্টস দিয়ে তাকে সিকিউরিটি হিসেবে দিয়ে বলেন যে আমাকে কিছু টাকা ধার দাও, আমি তুমি পরে আমি যদি টাকা দিতে না পারি সিকিউরিটি বা এই অর্নামেন্ট বিক্রি করে দিও। কিন্তু এটাও তার জন্য একটা ঝামেলা, যে একজন নামের গয়না আরেকজনে বিক্রি করবে, টাকার ভ্যালু কমে যাবে, বিভিন্ন সমস্যা হতে পারে। এখন যেমন ধরেন আমি এটা আসলে একটা বাস্তব মানে ব্যক্তি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আপনারা মানে এটাকে একেবারে হুবহু ট্রেজারি সিকিউরিটির সাথে রিলেট করবেন না। ধরেন আপনার কাছে প্রাইস বন্ড আছে, আপনার কাছে 10 লক্ষ টাকার প্রাইস বন্ড আছে, কিন্তু আপনি প্রাইস বন্ডগুলো এখন বিক্রি করতে চান না, কিন্তু আপনার এই মুহূর্তে টাকার দরকার। তা আপনি আপনার এক বন্ধুকে এই প্রাইস বন্ডগুলো দিয়ে বললেন তোমাকে আমি 10 লক্ষ টাকার প্রাইস বন্ড দিলাম,
তুমি আমাকে কিছু টাকা ধার দাও, টাকা যদি পরিশোধ করতে না পারি তুমি প্রাইস বন্ড বিক্রি করে দিবে। তো তার জন্য কিন্তু এই প্রাইস বন্ড বিক্রি করে আপনার ধারের টাকা কিন্তু আবার মানে লিকুইড করে নেওয়া কিন্তু খুব সহজ অন্য যে কোনো সিকিউরিটির তুলনায়। ঠিক এভাবেও এখানে ট্রেজারিতে অনেক ধরনের সিকিউরিটি আছে। আপনারা যখন ট্রেজারি ম্যানেজমেন্ট পড়বেন আপনি দেখবেন যে মানি মার্কেট, বন্ড, তারপর হচ্ছে কল মানি সহ বিভিন্ন রকম সিকিউরিটিস আছে, রেপো, রিভার্স রেপো। তো এখন এই মার্কেটে ইউএসডি মার্কেটে ট্রেজারি সিকিউরিটিকে কোলাটারাইজ রেখে ওভারনাইট যে ক্যাশ ফাইন্যান্স করে, এটাই হচ্ছে আসলে সোফার যে রেটের উপর ভিত্তি করে। আচ্ছা, সোফার ইজ এ বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট ফর ডলার ডমিনেটেড ডেরিভেটিভস, অর্থাৎ এখানে যে মার্কেটে ডলার ডমিনেট করে অর্থাৎ ডলার কারেন্সিরই বেচাকেনা হয় সেখানেই এই সোফারটা বেঞ্চমার্ক হিসেবে ইউজ করা হয়। চাই আপনি এখন কোনো বিদেশি ফার্ম থেকে আপনি যদি টাকা ধার করেন কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে, সে হয়তো আপনাকে বেঞ্চমার্ক দিবে সোফার প্লাস 2%, অর্থাৎ যখন সোফারের রেট যেটা থাকবে সেটার সাথে 2% যোগ হবে। সোফার ওয়াজ ডেভেলপ বাই দ্য অল্টারনেটিভ রেফারেন্স রেট কমিটি, এটা কে ডেভেলপ করেছে তার নাম, অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ লাইবর। আপনারা জানেন যে লাইবর হচ্ছে লন্ডন ইন্টারব্যাংক অফার রেট, এটাও এক ধরনের বেঞ্চমার্ক। তো এই লাইবর নিয়ে কিছু ঝামেলা হওয়ার কারণে আসলে বিভিন্ন দেশে বিকল্প হিসেবে অনেক রেট বেঞ্চমার্ক রেট তৈরি করছে, সোফার হচ্ছে তার মধ্যে অন্যতম, হুইচ ওয়াজ phased out due to various concerns including manipulation and lack of transaction data। যাই হোক, ওই লাইবরটা কেন মানুষের কাছে এখন অজনপ্রিয় হয়ে গেছে তার কারণ হচ্ছে এই কারণগুলো। যদি কোনো একটা প্রশ্নে আসে যে লাইবর এখন এক্সিস্ট করে কিনা, যেমন 96 সেটা আসছিল, আপনি দিতে পারেন যে না, এখন লাইবর এক্সিস্ট করে না, লাইবর রেটের পরিবর্তে আমি আজকে যে রেটগুলো বলছি সেগুলো এক্সিস্ট করে। লাইবর রেট কেন এক্সিস্ট করে না সেটা যদি আসে তাহলে আপনি আমার এখানে কয়েকটা যে ম্যানিপুলেশনের ইস্যু আছে, ল্যাক অফ ট্রানজ্যাকশনের ডাটার ইস্যু আছে, লেবার রেটটা অনেক দীর্ঘমেয়াদী রেট, ইত্যাদি কারণে এটা খুব ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে যায়। আপনি একটু বেশি করে যদি জানতেও চান তাহলে আপনি নেটে সার্চ দিতে পারেন যে লাইবর স্ক্যান্ডাল দিয়ে সার্চ দিলে কিন্তু অনেক তথ্য পাবেন যে আসলে লাইবরটা কেন ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে যায়। আচ্ছা, আমরা সোফারে আসি। সোফার টুক দ্য প্লেস অফ লাইবর ইন জুন 2023, এটাই খুব ইম্পর্টেন্ট। আপনি যদি সোফার আসে অবশ্যই এই তথ্যটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আপনি ভালো নাম্বার পাবেন। যে সোফার টুক প্লেস মানে অর্থাৎ লাইব্রেরির পরিবর্তে সোফারটা সেই 2023 জুনে আসলে এটা অ্যাক্টিভ হয়, অফারিং ফিউয়ার অপরচুনিটি ফর মার্কেট ম্যানিপুলেশন অ্যান্ড কারেন্ট রেট রাদার দেন দ্য ফরওয়ার্ড লুকিং রেট ইন টার্মস। আচ্ছা, সোফার ইজ বেসড অন অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন, এটা কিভাবে এই রেটটা নির্ধারণ করে, অ্যাকচুয়াল ট্রানজ্যাকশনের উপর নির্ধারণ করা হয় ইন দ্য রিপারচেস এগ্রিমেন্ট মার্কেট, রেপো মার্কেট। তো রেপো মার্কেট কি, ওই যে আমি আপনাকে একটা জিনিস দিয়ে বললাম যে আমি তোমার কাছে এটা বিক্রি করলাম, ঠিক একই জিনিসটা আমি তোমার কাছ থেকে আবার কিনে নিব। আপনার এই মুহূর্তে টাকা দরকার, আপনার কাছে টাকা নেই, আপনি আপনার হাতের দামি মোবাইলটা আপনার বন্ধুকে বললেন যে আমি তোকে এটা 100 টাকা দিয়ে বিক্রি করলাম, তুই আমাকে 100 টাকা দে। সে আপনাকে 100 টাকা দিল এবং আপনার সাথে একটা এগ্রিমেন্ট থাকবে যে আপনি ঠিক 10 দিন পরে তার কাছ থেকে এটাই আবার 110 টাকা দিয়ে কিনে নেবেন। অর্থাৎ আপনার বন্ধু 10 দিনের জন্য আপনাকে 100 টাকা দিল, তার কাছে মোবাইলটা থাকলো, 10 দিন পরে আপনি আবার তার কাছ থেকে 110 টাকা দিয়ে মোবাইল কিনলেন, অর্থাৎ তার কাছে 10 টাকা প্রফিট হলো। এটাই বেসিক্যালি রেপো এবং রিভার্স রেপোর একটা সহজ হিসাব। আমি সহজে বলার চেষ্টা করলাম, আরও এখানে অনেক বিষয় আছে যেটা আপনারা ট্রেজারি ম্যানেজমেন্ট যখন পরীক্ষা দিবেন, যারা পাস করেছেন তারা হয়তো জানেন, আর যারা দিবেন তারা হয়তো অলরেডি এটা নিয়ে প্রিপারেশন নিচ্ছেন। তো আমার এগুলো নিয়ে সামনে ট্রেজারি ম্যানেজমেন্টের কিছু ভিডিও থাকবে। আচ্ছা, সোফার রেট নিয়ে কথা বলি। হুইচ ইজ কনসিডার টু বি মোর রোবস্ট। আচ্ছা, এটা ওই লাইবরের তুলনায় মোর রোবস্ট এবং মোর ট্রান্সপারেন্ট একটা রেট। সোফার ইউজ অ্যাকচুয়াল কস্ট অফ ট্রানজ্যাকশন in the overnight repo market calculated by the New York Federal Reserve। এই নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ এই ওভারনাইট রেপো মার্কেটের একটা ক্যালকুলেশন করে দেন এই রেটটা নির্ধারণ করে থাকে। সোফার ইজ ক্যালকুলেটেড ডিফারেন্টলি ফ্রম লাইবর অ্যান্ড ইট কনসিডার্ড লেস রিস্কি রেট। লাইবরের তুলনায় সোফারটা অনেক কম রিস্ক। সোফার ইজ ক্যালকুলেটেড বেসড অন পাস্ট ট্রানজ্যাকশন হুইচ লিমিটস দ্য রেটস predicted value of future interest rate. In addition, SOFR is overnight where LIBOR can
হ্যাভ লঙ্গার টেনর। লাইবরের টেনরটা ছিল অনেক লম্বা, আর সোফার হচ্ছে ওভারনাইট একটা রেট। তো আপনাদের এখানে এই যে কঠিন কঠিন কথাগুলো আসলে মনে রাখারও দরকার নেই, পড়ারও দরকার নেই। আপনারা এখানে যেমন লাইবর এবং সোফার মধ্যে পার্থক্য যদি আসে, এটা লিখতে পারেন, সোফার ইজ ওভারনাইট, লাইবর ইজ লং টেনার। তারপর হচ্ছে সোফারের ক্যালকুলেট ডিফারেন্ট, আপনার হচ্ছে সোফারটা লেস রিস্কি, লাইবর রিস্কি। আপনি এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্নের ছোট ছোট উত্তর আপনি বের করতে পারবেন। তা আমরা এতক্ষণ সোফার সম্পর্কে পড়লাম। সোফার এটা সম্পর্কে পড়তে গিয়ে কিন্তু আমরা সোফারটা কেন আসলো, লাইবরের সমস্যা কি ছিল, এগুলো নিয়ে কিছু ছোট ছোট এখানে তথ্য দেওয়া আছে। আপনারা এগুলো একটু সাজিয়ে নিয়ে পরীক্ষা আনসার করার চেষ্টা করবেন। দেন পরের এটা হচ্ছে সোনিয়া। সোনিয়ার ইলাবোরেশন হচ্ছে স্টার্লিং ওভারনাইট ইন্ডেক্স এভারেজ। ঠিক একইভাবে এটা হচ্ছে পাউন্ড স্টার্লিং, যেটাকে আমরা জিবিপি বলি, ব্রিটিশ পাউন্ড। সেই পাউন্ডের জন্যই এই বেঞ্চমার্ক রেটটা নির্ধারণ করা হয়। এবং আপনারা দেখেন, SONIA stand for the Sterling Overnight Index Average. It is a benchmark interest rate for the British pound administered by the Bank of England. Bank of England এটাকে পরিচালনা করে থাকে। এটা হচ্ছে ব্রিটিশ পাউন্ডের জন্য একটা বেঞ্চমার্ক ইন্টারেস্ট। তা আপনি এই রেটগুলো যখনই দেখবেন, এখানে কয়েকটা তথ্য। একটা হচ্ছে একটা ইলাবোরেশন, দেন হচ্ছে এটা কোন কারেন্সির জন্য, যেমন আগেরটা ছিল ইউএসডির জন্য, এখন হচ্ছে ব্রিটিশ পাউন্ডের জন্য, ঠিক পরে আরো দুইটা দেখব, এটাও নির্দিষ্ট একটা কারেন্সির জন্য। তো কোনটার ইলাবোরেশন কি, কোনটার কারেন্সি কি, কোনটা কে অ্যাডমিনিস্ট্রেটেড করে বা রেট নির্ধারণ করে, অর্থাৎ এটার পরিচালনা করে কে, তার এই দুই তিনটা যদি তথ্য আপনি দিতে পারেন, 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্নের জন্য এনাফ। আচ্ছা, সিমিলার টু সোফার, দ্য ইউনাইটেড স্টেটস, সোনিয়া ইজ ইউজড এজ এ অল্টারনেটিভ লাইবর ফর ইউনাইটেড কিংডম। অর্থাৎ ইউএস এর মতোই এই লাইবরটা, লাইবরের অল্টারনেটিভ হিসাবে ইউনাইটেড কিংডমে সোফরের মতোই এই যে ব্রিটিশ পাউন্ডের এগেইনস্টে এই যে সোনিয়ার যে বেঞ্চমার্ক রেটটা নির্ধারণ করা হয়। সোনিয়া রিপ্রেজেন্টস দ্য ওয়েটেড অ্যাভারেজ রেট অফ আনরেস্টিং ওভারনাইট স্টার্লিং ট্রানজাকশন ব্রোকার্ড ইন লন্ডন ইন্টারব্যাংক মার্কেট। লন্ডনের যে ইন্টারব্যাংক মার্কেট আছে, সেটার যে ট্রানজ্যাকশনগুলো, সেই ট্রানজ্যাকশনগুলো এই রেটের মাধ্যমে নির্ধারণ হয়ে থাকে। ইট ইজ ক্যালকুলেটেড বেসড অন অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন ডাটা রাদার দেন ব্যাংক এস্টিমেট। ব্যাংকের যে এস্টিমেশন যে ডাটা থাকে, আমরা যে ব্যাংক, প্রত্যেক ব্যাংকই তার নিজস্ব একটা কাল্পনিক বা এস্টিমেটেড একটা, সে একটা রেট তার নির্ধারণ করে রাখে, সেটার চেয়েও কিন্তু এই সোনিয়াটা মোর অ্যাকচুয়াল, কারণ সে একেবারে অ্যাকচুয়াল ট্রানজ্যাকশনের যে ডাটা, সেটা নিয়েই সেই রেটটা নির্ধারণ করে। SONIA is widely used in the financial market as a reference rate for overnight borrowing and lending transaction. অর্থাৎ ওভারনাইট বোরোয়িং এর জন্য এবং লেন্ডিং এর জন্য, উভয় ক্ষেত্রে এই ট্রানজাকশনের জন্য সোনিয়ার রেটটা নির্ধারণ হয়। And it serves as a key benchmark for the various financial product, যেমন ডেরিভেটিভস প্রোডাক্টের জন্য, লোন প্রোডাক্টের জন্য, বন্ড প্রোডাক্টের জন্য এটা ইউজ করা হয়। লাইক সোফারের মতো, ইট ওয়াজ ইন্ট্রোডিউসড এজ এ পার্ট টু এফোর্ট টু রিফর্ম বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট ইন দ্য ওয়েক অফ দ্য লেবার স্ক্যান্ডাল। অর্থাৎ ওই যে আমি একটু যেটা বলেছিলাম, এটাও সোফারের মতোই ঠিক লেবার স্ক্যান্ডালকে আপনাকে দূরে সরিয়ে রাখার জন্য, বা লেবারটাকে ইনএক্টিভ করে ধীরে ধীরে নিজস্ব একটা বেঞ্চমার্ক প্রতিষ্ঠিত করার জন্যই এই সোনিয়াটাও প্রতিষ্ঠিত হয়। সোনিয়া বেঞ্চমার্ক gauges the rate at which interest is paid in sterling wholesale and retail fund when risks are minimal. অর্থাৎ রিস্ক যখন সবচেয়ে কম থাকে, সেক্ষেত্রে এই পাউন্ড স্টার্লিং এর জন্য হোলসেল এবং রিটেলের যে বিভিন্ন ফান্ডিং হয়, সে ফান্ডিং এর জন্য যে রেট, সেই রেটটাকেই সে নির্ধারণ করে থাকে। তারপর হচ্ছে টোনা। টোনা অর্থ হচ্ছে টোকিও ওভারনাইট এভারেজ রেট। টোনা স্ট্যান্ড ফর দ্য টোকিও ওভারনাইট এভারেজ রেট, ইজ এ বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট ফর জাপানিজ ইয়েন। আমি আগেও বলেছি আপনাকে, কয়েকটা জিনিস মনে রাখতে হবে, কোন রেটটা কোন কারেন্সির জন্য এবং কারা এটাকে মানে পরিচালিত করে বা কারা রেটটা নির্ধারণ করে। এটা অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য ব্যাংক অফ জাপান। সিমিলার টু সোনিয়া অ্যান্ড সোফর, টোনা সার্ভ এজ অ্যান অল্টারনেটিভ টু লাইবর ইন জাপান। অর্থাৎ লাইবর রেট সব জায়গায় আপনি এটাই পাবেন যে লাইবর রেটটাকে সরিয়ে রেখে নিজেরা নতুন একটা বেঞ্চমার্ক রেট নির্ধারণ করার জন্য যেটা রেট বের করা হয় প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা কারেন্সিতে, সেটাই একটা। এখানে যে সোফর, এখানে টোনা, সামনে আরেকটা দেখবো আমরা। তো আপনারা এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তো টোকিও ওভারনাইট এভারেজ রেট ইজ এ কি ইন্টারেস্ট রেট ইন জাপান দ্যাট ইনফ্লুয়েন্স বোরোয়িং কস্ট, ইনভেস্টমেন্ট ডিসিশন অ্যান্ড মনিটারি পলিসি। এখানে দেখেন এই মনিটারি পলিসিটা আবার একটু নতুন করে যোগ হয়েছে, ইনভেস্টমেন্ট ডিসিশনটাও যোগ হয়েছে। আগের সংজ্ঞাগুলোতে আমরা দেখলাম যে ওভারনাইট বোরোয়িং, আবার কোনোটাতে ওভারনাইট বোরোয়িং এবং লেন্ডিং।
তো এখানে আবার দেখা যাচ্ছে এই টোনার রেটটাকে কিন্তু শুধুমাত্র যে ওভারনাইট বোরোয়িং এর জন্যই সে ইউজ করছে বিষয়টা এমন নয়, ওই দেশের যে ইনভেস্টমেন্ট যে ডিসিশন সেটাতেও এটা ইউজ করা হচ্ছে, এবং জাপানের যে মনিটারি পলিসি থাকে সেই পলিসিতেও কিন্তু টোনা এই রেটের সাহায্য নেওয়া হচ্ছে। It serves as a benchmark for short-term interest rate and play a significant role in Japanese financial market. টোকিও ওভারনাইট এভারেজ রেট, এটাকে অনেক জায়গায় আপনি টোনার পাবেন, যে জাপানিজ ইয়েন কোলাটারাইজড ওভারনাইট কল রেট। টোনা দুটাই কিন্তু সেম। আপনি কোথাও যদি টোনার পান, টোনার যদি আসে তাহলে কিন্তু আপনি এই যে জাপানিজ ইয়েন আনকোলাটারাইজড ওভারনাইট কল রেট এই এলিভারেশনটা দিবেন, আর শুধু টোনা আসলে টোকিও ওভারনাইট এভারেজ রেট দিবেন, আর বাকিগুলো আপনি শুধু টোনার জায়গায় টোনার লিখে লিখে আনসার করে দেবেন, উত্তরটা সেমই থাকবে। টোনা রিপ্রেজেন্টস দ্য ওয়েটেড এভারেজ রেট অফ আনসিকিউরড ওভারনাইট ইয়েন ট্রানজাকশন ইন দ্য জাপানিজ মানি মার্কেট। জাপানিজ মানি মার্কেটে এটা ওভারনাইট একটা ট্রানজাকশনের রেট হিসাবে ইউজ হচ্ছে, যে আনসিকিউরড ওভারনাইট রেট। It is calculated based on actual transaction data provided by the participating financial institution, making it আজকের দরকার নেই এটা, making it a more reliable, transparent benchmark complete. জাপানিজ ইয়েন আনকোলাটারাইজড ওভারনাইট কল মার্কেট স্টার্টেড, এটা শুরু হয় 1985 সাল থেকে। তো এখানে আপনি আপনার মতো করে যেগুলো সহজ লাইনগুলোকে আপনি মনে রাখার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন, যেগুলো কঠিন মনে হয় কঠিনটাকে আপনি সহজ করে লেখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ইউরোবোর। ইউরোবোর মিন্স ইউরো ইন্টারব্যাংক অফার রেট। এটা যেখানে জানেন যে ইউরোজোনের মধ্যে একটা কারেন্সি ইউজ হয়, সেটা হচ্ছে ইউরো কারেন্সি। এটা কমনলি কয়েকটা দেশ একসাথে এই কারেন্সিটা ইউজ করে, যদিও ওইসব দেশের নিজস্ব একটা কারেন্সি আছে, তারপরেও তারা এই ইউরো কারেন্সিটা ইউজ করে থাকে। তো এই ইউরোবোরটা হচ্ছে ইউরো কারেন্সির জন্য। ইউরোবোর স্ট্যান্ড ফর ইউরো ইন্টারব্যাংক offer rate. It is average interest rate at the which a selection of European bank lend euro dominated fund to one another within the eurozone financial market. অর্থাৎ ইউরোজোন ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে আপনার যে লেন্ডিং কাজটা হয়, ইউরোপিয়ান ব্যাংকগুলো যে ল্যান্ড করে, মানে ইউরো কারেন্সির মাধ্যমে, অর্থাৎ ইউরো ডোমিনেটেড ফান্ড, যেখানে যে ফান্ডগুলো ইউরো কারেন্সিতে যে ফান্ডিং করা হয়, লেন্ডিং করা হয়, বোরোইং করা হয়, সেই ফান্ডের ক্ষেত্রে ইউরোজোনের ফাইন্যান্সিয়াল মার্কেটে এই ইউরোবোরটা ব্যবহার করা হয়। ইউরোবোর সার্ভস এজ এ কি বেঞ্চমার্ক ফর দ্য ইউরো ডোমিনেটেড শর্ট টার্ম ইন্টারেস্ট রেট। So Eurobor or Euro interbank offer rate is a reference rate that is constructed from the average interest rate at which Eurozone bank offers unsecured. আচ্ছা, অর্থাৎ ইউরোজোনের মধ্যে যেসব ব্যাংকগুলো আছে তারা যে একটা রেট নির্ধারণ অফার করে, আনসিকিউরড শর্ট টার্ম লেন্ডিং রেট বা ইন্টারব্যাংক মার্কেটের যে একটা রেট নির্ধারণ করে, ওইটা থেকে রেফারেন্স নিয়েই কিন্তু ইউরোবোর যেটা সে রেটটা নির্ধারণ করা হয়। অর্থাৎ ইউরোবোর রেটের কনস্ট্রাকশনটা হয়, অর্থাৎ বেস হচ্ছে ইউরোজোনের যে ব্যাংকগুলো তারা যে অফার করে আনসিকিউরড শর্ট টার্ম লেন্ডিং এর ক্ষেত্রে বা ইন্টারব্যাংক মার্কেটের ক্ষেত্রে যে রেট অফার করে ইন্টারেস্ট রেট, সেটাকে বেস করে ইউরোবোরের রেট নির্ধারণ হয়ে থাকে। দ্য ম্যাচুরিটিস অন লোন ইউজ টু ক্যালকুলেট ইউরোবোর অফেন রেঞ্জ ফ্রম 1 উইক টু 1 ইয়ার। এটা এই ইউরোবোর যে রেটগুলো বেসিক্যালি 1 সপ্তাহ থেকে শুরু করে 1 বছর পর্যন্ত এই রেটটা ইউজ করার সুযোগ আছে। ইউরোবোর ইজ ক্যালকুলেটেড বাই এ বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশন কল্ড গ্লোবাল রেট সিস্টেম অ্যান্ড অফার্ড বাই দ্য ইউরোপিয়ান মানি মার্কেট ইনস্টিটিউট। অর্থাৎ এই ইউরোবোরটার ক্যালকুলেশন করে হচ্ছে এখানে ইউরোপিয়ান মানি মার্কেট ইনস্টিটিউট। তা আমি এতক্ষণ যা বললাম যে 4টা বেঞ্চমার্ক রেট, আপনাকে যে জিনিসগুলো মনে রাখতে হবে, প্রথমে হচ্ছে এই বেঞ্চমার্ক রেটগুলো ইলাবোরেশন কি, এটা কোনটা কোন কারেন্সির জন্য ইউজ করা হচ্ছে, এবং এটা রেগুলেট করে কে, অপারেট করে কে, কিংবা এটা ইন্টারেস্ট রেটটা কে নির্ধারণ করে, কিংবা এটা পরিচালনা করে কে। যেভাবে হোক না কেন 4টার জন্য কিন্তু 4টা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নাম বলা আছে, এই প্রতিষ্ঠানের নামগুলো মনে রাখবেন। দেন কমনলি আপনি যে এটা ওভারনাইট ইন্টারেস্ট বা বোরোইং এর জন্য রেট হিসেবে ইউজ হয়, এরপর টোনার জন্য আপনারা দেখবেন যে ও মনিটারি পলিসিতে এটা ইউজ করে। তো এক একটা জোনে এই রেটগুলোর মানে ইউজের ব্যাপ্তিটা কোথাও একটু কম, কোথাও অনেক বেশি। তো এই জিনিসগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি এই 4টা যদি বেঞ্চমার্ক আপনার পরীক্ষায় টিকা আকারে কিংবা শর্ট কোশ্চেন আকারে আসে, আপনি আনসার করতে পারবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। পরিশেষে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, এবং লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্টস করে জানাবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান, এবং অন্যদের সাথেও শেয়ার করবেন। আর
আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, পরীক্ষা শেষ হলে আমার কাছ থেকে দূরে সরে যাবেন না, কারণ আমরা ব্যাংকিং এর বিভিন্ন টপিকস নিয়ে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। যারা ফরেন ট্রেড করেন কিংবা যারা জেনারেল ব্যাংকিং করেন তাদের উপকারে আসবে এমন টপিকস নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে থাকবো। কারণ এই আলোচনার মাধ্যমে কিন্তু আমার শেখা হয়। আমি এই যে প্রেজেন্টেশনগুলো রেডি করতে গিয়ে কিন্তু আমার প্রচুর পড়াশোনা করা হয়, যাতে আমি আমার নিজেকে এনলার্জ করতে পারি এবং আপনাদের উপকার আসতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।